করেছি। লেটস আমরা রিসেন্টলি রোবোটিক আর্ম নিয়ে কাজ করতেছি। আমাদের প্ল্যান্টে কিছু রোবট বসবে, সেখানে আমাদের লোড আনলোডে প্রায় 57 জন ম্যান পাওয়ার লাগবে না। তো সেক্ষেত্রে এই যে 57 জন ম্যান পাওয়ারকে আমরা কি করব, এবং আমরা বলি যে ইফ ইউ হ্যাভ নো প্রবলেম, ইট ইজ এ বিগ প্রবলেম। স্বাগত জানাচ্ছি আজকের এয়ার টক প্রেজেন্টস দ্য থটফুল আওয়ারে। সাথে থাকছি আমি তৌফিক হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অফ আকিজ রিসোর্স। আজকে আমাদের অতিথি জনাব সোহানুর রহমান সোহান, তিনি ডেপুটি সিওও আকিজ রিসোর্স। সোহান সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। সোহানুর রহমান সোহান সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু জানাতে চাই। প্রথমে আপনাকে অনুরোধ করব আপনার সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ তৌফিক ভাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম সোহানুর রহমান সোহান, আমি একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আসাম ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আমি এমবিএ করেছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে। এরপরে হচ্ছে কিছু প্রফেশনালস ডিগ্রি আছে, লাইক লিন সিক্স সিগমার ব্ল্যাক বেল্ট। চাকরি জীবন শুরু করেছি 2016 সালে ইপিলিয়ন গ্রুপ থেকে অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। দেন সেখান থেকে পরিক্রমায় আজকে এখানে। আমরা মূলত আপনার কাছ থেকে প্রথমেই যেটা জানতে চাই সেটা হচ্ছে আকিজ রিসোর্স আসলে কি? আকিজ রিসোর্স হচ্ছে বাংলাদেশের অনেকগুলা বড় বিজনেস কংগ্লোমারেট যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, তার মধ্যে অন্যতম বড় একটি কংগ্লোমারেট। কারণ আমি বলবো অ্যাপার্ট ফ্রম আকিজ গ্রুপ, আকিজ রিসোর্স আমরা বর্তমানে 26+ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট রান করতেছি, এবং আমরা 2020 সালে প্রায় 2500 কোটি টাকা রেভিনিউ দিয়ে আমাদের বিজনেস স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার, এবছর এখনো ক্লোজ হয়নি, আমরা 12,000 কোটি টাকা আমাদের রেভিনিউ প্ল্যান শেষ করেছি। তো আশা করি আমরা আমাদের বাংলাদেশের অগ্রগতি এবং আমাদের অর্গানাইজেশন ডেভেলপমেন্টে অনেক দূর এগিয়ে যাব। এবং আকিজ রিসোর্সের মূল টার্গেট হচ্ছে সাধারণত টুয়ার্ডস লিমিটলেস, আমরা স্লোগান বলে থাকি। সো আমরা আসলে কোনো লিমিটে থাকতে চাই না, আমরা লিমিটলেস হিসাবে প্রতিষ্ঠিত হতে চাই। এই হচ্ছে আমাদের মূল মোটো অ্যাকচুয়ালি। ধন্যবাদ। মূলত একটা জিনিস শুরুতেই শেষ করে দেওয়া ভালো জানানোর জন্য, ডেপুটি সিওও হিসেবে আকিজ রিসোর্সের ভেতরে আপনি মূলত যে কাজগুলো করছেন বা যে ধরনের বাংলা ভাষায় বলি তদারকি করছেন, সেগুলো কি আমাদেরকে একটু জানাবেন? আমি যদি বলি, ডেপুটি চিফ অপারেটিং অফিসার ইটস এ পোস্ট যেটাতে অ্যাকচুয়ালি আমার বিজনেসের স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত এন্ড টু এন্ড ফলো আপটা অ্যাকচুয়ালি দরকার পড়ে। তো সেক্ষেত্রে অবশ্যই কিছু ক্লাস্টারিং আছে, বিজনেসে ফাইন্যান্স আছে, প্রকিউরমেন্ট আছে। অ্যাকচুয়ালি আমি যদি আমার কোর এরিয়াটা বলি, সেই ক্ষেত্রে আমাদের অপারেশনস, লেটস সে আমার প্রোডাকশন, কোয়ালিটি, মেনটেনেন্স, অপারেশনাল এক্সিলেন্স, সিভিল, প্রজেক্ট, এই জিনিসপত্রগুলো আমি কোরলি ফলো আপ করতেছি। এবং হচ্ছে আমাদের যেই সাপ্লাই চেনের যেই কোর ফাংশন, অ্যাকচুয়ালি যেই কোলাবোরেশনটা, সেই কোলাবোরেশনে আমি অ্যাকচুয়ালি কাজ করি। আর প্লাস এডিশনালি আমাদের নতুন যে বিজনেসগুলো আসছে, সেখান থেকে কিছু বিজনেস আমি দেখার ট্রাই করতেছি, জানি না কতটুকু ভালো পারতেছি। সো এই হচ্ছে আমার রেসপন্সিবিলিটি আপ টু নাও। তো বেসিক্যালি আপনি যেটা বলছিলেন যে 2020 সালে আকিজ রিসোর্স তার যাত্রা শুরু করে ফর্মালি ফ্রম আকিজ গ্রুপ থেকে। সো যে উদ্দেশ্য, যে সম্ভাবনাকে সামনে রেখে এটা শুরু করে, সেই যাত্রা শুরু থেকে আজকে 5 বছর পরে এসে আকিজ রিসোর্স যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ মার্কেটে বাংলাদেশের ইন্ডাস্ট্রির ভেতরে সার্ভিস বলি, ম্যানুফ্যাকচারিং বলি, সবাই কম বেশি আকিজ রিসোর্স সম্পর্কে অনেক কিছুই জানে। তবে অনেকেই যেটা জানে না সেটা আপনার কাছে জানতে চাচ্ছি, আকিজ রিসোর্সের কোন কোন কৌশলগুলো মূলত তার এই ইন্ডাস্ট্রিতে কার্যকর ভূমিকা রাখতে হেল্প করেছে? আকিজ রিসোর্সের কিছু বেসিক্স আছে যেটা আসলে আমি আপনাকে বলে দিচ্ছি, এটা অনেকেই হয়তো বা কপি করতে পারে অথবা নিতে পারে, বাট আমরা আসলে যে জিনিসটা সবসময় বিলিভ করি যে আমরা শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা এটা বিলিভ করি যে আমরা যে কোনো কিছু শেয়ার করবো, সেটা নিয়ে যদি আরও 10 মানুষ উপকৃত হয়, সেখানে আমাদের কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমরা খুবই অটোমেশন, প্রসেস ডেভেলপমেন্ট, সিস্টেম ডেভেলপমেন্ট ফোকাস। লেটস সে আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আমি কোনো নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমার কাছে একটা আইডিয়া আসলো, আই অবভিয়াসলি শেয়ার ইট উইথ মাই বোর্ড। বাট আমাদের কিছু স্ট্রাকচার আছে যে ভাই তুমি একটা আইডিয়া নিয়ে আসছো, ফ্যান্টাস্টিক, তুমি এক কাজ করো, তুমি আমাকে 5 বছরের একটা বিজনেস প্ল্যান দিবা, তুমি যদি না পারো
তুমি সেক্ষেত্রে মানুষের হেল্প নিবা, নিয়ে আমাকে একটা বিজনেস প্ল্যান দাও, আমি আগে দেখবো ইটস ফিজিবল অর নট। এরপর থেকে শুরু করে আমাদের 4টা থেকে 5টা লেয়ারের আপনার এটাকে যাচাই বাছাই করার ব্যবস্থা আছে। যেমন আমাদের সাথে আমাদের অনারেবল ভাইস চেয়ারম্যান স্যার আছেন, হি ইজ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড ওয়েল নোন গাই ইন আকিজ ইন বাংলাদেশ, আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, এ কে জোয়ারদার স্যার। সে ইন্ডিভিজুয়ালি নিজে বিজনেস প্ল্যানগুলো দেখে দিচ্ছে। প্লাস আমাদের শেখ জসিমউদ্দিন স্যার, সে বিজনেসের ভিতরে তার মেন ফোকাস হচ্ছে যে আমি কতটুকু অটোমেশন নিয়ে আসতে পেরেছি। যে আমি যদি লেটসে আমি একটা সিমেন্টের ইন্ডাস্ট্রি করি, যদি বাংলাদেশে কেউ সিমেন্ট ইন্ডাস্ট্রি 500 ম্যান পাওয়ারে চালায়, সে বলতেছে ওয়ার্ল্ডের কোথায় 100 ম্যান পাওয়ারে সিমেন্ট চালাচ্ছে, তুমি সেটাও এখানে নিয়ে আসো। তার মানে যখন আইএস এবং বিএস দেখতেছে, সেক্ষেত্রে ম্যান পাওয়ারটা এখানে সবচেয়ে বড় একটা ফ্যাক্ট। তো আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার মানুষের বেতন তো অনেক অল্প, তা আপনার এত চিন্তা ভাবনা করো, তুমি কি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আসলে কমপ্লিট করছো? আমি বলছি হ্যাঁ, করবো না কেন। তো বলতেছে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তো মানুষ কমায়। আমি বলছি স্যার ইন্ডাস্ট্রি তো মানুষ কমায় না, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা প্রসেসটাকে অপটিমাইজ করে, সেক্ষেত্রে নতুন নতুন টেকনোলজি অ্যাড করে মানুষজন কম লাগে। বলতেছে আমি হিউম্যান ডিপেন্ডেন্সি কমাইতে চাই, আমি যদি 10 জন মানুষ রাখি, তাকে যেই স্যালারি দিব সেজন্য ভালোভাবে বাঁচতে পারে, এবং আমি অটোমেশনটাকে এমনভাবে অ্যাডাপ্ট করব যেন ওই হিউম্যানের উপর ডিপেন্ডেন্সি কমে এবং হিউম্যানের ইফিসিয়েন্সি বাড়ে। সো এই যে কিছু প্রসেস আছে, আর কিছু জিনিস হয়তোবা আমরা আরেকদিন কোনো এক সময় বলবো, ম্যাটেরিয়াল পারচেস থেকে শুরু করে অনেক ধরনের আমাদের কিছু ক্লজ আছে, এগুলোর উপর ভিত্তি করে আমরা কোনো বিজনেস ডিসিশন নেই। এবং এক্সিস্টিং বিজনেসে যদি আপনি বলেন, আমরা আমাদের নিজস্ব ইআরপি সফটওয়্যার আছে, প্রায় 150 জন প্লাস ডেভেলপার আমাদের নিজেদের রিক্রুটেড, যেটা হচ্ছে আমাদের আকিজ আইবস একটা কোম্পানি আছে, সেখানে ওরা কাজ করে। তো সেখানে নিজস্ব ডেভেলপমেন্টগুলো আমরা নিজেরা করে থাকি। যেমন আপনার যদি কোনো জায়গায় লেটসে একটা স্টকে কোনো কিছু কমে গেল, সেফটি স্টকের নিচে চলে গেল, আপনি কিন্তু অটোমেটিকলি আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ওয়াও, যে আপনার এইটা আপনার সেফটি স্টকের নিচে চলে যাচ্ছে, আগামী 5 দিন পরে সেফটি স্টকের নিচে যাবে। এই যে এই ধরনের নোটিফিকেশন সিম্পল যে জিনিসগুলো, এগুলো আমরা নিজেরা করি। তো সেক্ষেত্রে আমাদের এটা সাপ্লাই চেন সিস্টেম, এই ইকোসিস্টেমটাকে ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি হেল্প করে। হ্যাঁ, আসলেই ফ্যান্টাস্টিক, বিকজ অটোমেশন বা বিজনেসের যে টাইপের ব্যবসা অগ্রসর করানোর জন্য যে ধরনের টেকনোলজি এবং সাপোর্ট দরকার, সেই জিনিসগুলোর একটা বিরাট সম্মেলন আসলে আকিজ রিসোর্সের ভিতরে সোফার এই 5 বছরে হয়েছে। সো আপনার মতো একজন গুণী এবং যোগ্য ব্যক্তিরা তা আসলে এই ধরনের ব্যাপারগুলোতে অনেক বেশি ভূমিকা রাখছেন। সো আসলে মূলত কথা অনেক কিছু বলা যাবে, বাট যে জায়গাটাতে আমরা আসলে বেশি ফোকাস করতে চাই, যদি অটোমেশন হয়, যদি অনেক বেশি ফাস্টার অনেক সিস্টেম ইন্ট্রোডিউস হয়, অবভিয়াসলি আমাদের অনারেবল এমডি সাহেব চেয়েছেন যে নতুন প্রযুক্তি আসলে যাতে করে এই আমাদের 10টা রিসোর্স অনেক বেশি স্ট্রং এবং গুড লিভলিহুডে থাকতে পারে। বাট হাউএভার, এমন কি হয় কখনো যে বিজনেসে অটোমেশন আসার ফলে আমার এক্সিস্টিং রিসোর্সের স্কেলেবিলিটির সাথে তাদের আসলে ঝরে যাওয়ার একটা ভূমিকা বা কোনো একটা রিস্ক চলে আসে? সেই ক্ষেত্রে আমাদের আকিজ রিসোর্সের এরকম কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে, আমি যদি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, আমরা 3টা মেথোডোলজি আছে আমাদের, পিপল, প্রসেস, টেকনোলজি। সো আমাদের এই 3টাতে সমান গুরুত্ব দিতে হবে, নাম্বার 1, এবং এটা আমরা দিচ্ছি। নাম্বার 2 হচ্ছে, লেটসে আমরা একটা প্রসেস অটোমেশন করেছি, লেটসে আমরা রিসেন্টলি রোবোটিক আর্ম নিয়ে কাজ করতেছি, আমাদের প্ল্যান্টে কিছু রোবট বসবে, সেখানে আমাদের লোড আনলোডে প্রায় 57 জন ম্যান পাওয়ার লাগবে না। তো সেক্ষেত্রে এই যে 57 জন ম্যান পাওয়ারকে আমরা কী করব? আমার এখন বর্তমানে নতুন একটা বিজনেস ইউনিটের কাজ চলতেছে, কনস্ট্রাকশন ফেজে আছে, আগস্ট থেকে উদ্বোধন হবে। এই 57 জন লোককে আমরা আগে থেকেই ট্রেন করতেছি, যেহেতু আমাদের সিও ওই বিজনেসে চলে এসেছে, অপারেশন হেড চলে এসেছে, ওরা যেন ওইখানে নতুনভাবে কোপ আপ করতে পারে। মানে আমরা মানুষকে বের করে দেওয়ার টেন্ডেন্সি নিয়ে অটোমেশন করছি না, আমরা যে হারে এক্সপান্ড করতেছি, আমাদের যখন কোনো জায়গায় ম্যান পাওয়ার মিনিমাইজ হয়ে যাচ্ছে, তাকে আমরা একটা ভ্যাকুয়াম চেম্বার বললে ভুল হবে, আমরা একটা সেফ জোনে নিয়ে রাখছি, তাদেরকে ট্রেন করাচ্ছি যেন তারা ওই ইন্ডাস্ট্রিতে, নতুন ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতে পারে। আর আপনি যেমন দেখেন, যদি আপনি ইলেকট্রিক্যাল বলেন, মেকানিক্যাল বলেন, সিভিল বলেন, প্রতিটার কিন্তু একটা বেসিক্স আছে। তো সেক্ষেত্রে আপনি যদি বেসিক জানেন, আর আমার তো কিছু এক্সপার্ট আসতেছেই, ওদেরকে যদি আমরা ম্যাচ করে দিই, সেক্ষেত্রে আমাদের এরকম প্রবলেম হয় না। আমাদের জন্য আমরা যতদিন ধরে ইন্ডাস্ট্রি 4.0 প্র্যাকটিস করতেছি, আমাদের কাউকে বাদ দিতে হয় না। একটা কথা বারবার মাথায় আসে, সেটা হচ্ছে যে ধরনের সিস্টেম অপটিমাইজেশন এবং ম্যান পাওয়ারকে আরও বেশি স্কিল লেভেলে উন্নীত করার ব্যাপারে আকিজ রিসোর্সের যে পুরো ইন্ডাস্ট্রিতে যে অবদান, সেই জায়গাটাতে যদি আমি এইভাবে এমফাসিস দেই যে আপনারা আসলে বিজনেস এক্সিলেন্সের পেছনে কাজ করছেন, তো আপনারা আসলে বিজনেস এক্সিলেন্সে ঠিক কীভাবে ভূমিকা রাখছেন অ্যাজ এ পার্সন, অ্যাজ এ কোম্পানি? আমি যদি আমার ইনপুটের কথা বলি, আমি সবসময় মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুটে বিলিভ করি। সো কস্ট অপটিমাইজেশন
আর কস্ট কাটিং, দুইটার মধ্যে অনেক বড় ধরনের পার্থক্য আছে। সো উই হ্যাভ টু অপটিমাইজ দ্য থিং, উই আর নট বিলিভ ইন কাটিং এনিথিং, উই হ্যাভ টু অপটিমাইজ। সো আপনি যখন একটা বেসিক যে কোনো একটা বিজনেস দেখবেন, তো লেটস সে এটাতে এত টাকা আমার রেভিনিউ আসবে, দ্যাটস ফাইন, দিস অ্যাবাউট টপ লাইন। হোয়াট অ্যাবাউট দ্য বটম লাইন? বটম লাইন আমি কত দেখতেছি? আই এম নট ভেরি হ্যাপি যে আমি 1200 কোটি টাকা বিজনেস করতেছি, বাট মাই এনপি সোলো। সো সেই ক্ষেত্রে আমরা যখন বিজনেস এক্সিলেন্স হিসেবে চিন্তা করি, অবশ্যই বিজনেস এক্সিলেন্সের কিছু পিলার আছে। যেমন আমরা কি করি, আমাদের এখানে যদি কেউ জয়েন করে, যে ইন্ডাকশনে আমরা ইন্ডাকশনেই তাকে পিডিসি মানে প্রবলেম সলভিংয়ের ট্রেনিং দিই, এবং আমরা বলি যে ইফ ইউ হ্যাভ নো প্রবলেম, ইট ইজ এ বিগ প্রবলেম। আপনার প্রবলেম নাই মানে এটা সবচেয়ে বড়। রাইট রাইট, তো আপনি একটা অফিসারও জয়েন করতেছে, একটা সিও জয়েন করতেছে, তো সবাইকে কিন্তু একটা ধারাবাহিক একটা সেশনের মধ্য দিয়ে আসতে হচ্ছে। সো সে কিন্তু একটা মেন্টাল একটা সেট নিয়ে আসে যে এখানে আসলে তার প্রবলেম সলভ করতে হবে। সো দিস ইজ এ পার্ট অফ বিজনেস এক্সিলেন্সি। এবং আমরা যখন কোনো বিজনেস মডেল দাঁড় করাই, আমি কিন্তু বলে দিই যে ভাই, প্রথম বছরে তুমি আমাকে এতটুকু দিলা, দ্বিতীয় বছর এতটুকু দিলা, তৃতীয় বছর তুমি এতটুকু দিবা। সে যখন জানে আগামী 5 বছরে তার কি করতে হবে, সে কিন্তু এটা বুঝাই আমার এখানে আসতেছে। এবং আমার এখানে কিন্তু টিম সেপারেশন আছে। লেটস সে যে তুমি যখন আমার এখানে জয়েন করছো, তুমি কিন্তু একা না, আমার সেন্ট্রাল প্রকিউরমেন্ট টিম আছে, সেন্ট্রাল অপারেশন টিম আছে, তোমাকে ফলো আপ করার জন্য লোক আছে, তোমাকে হেল্প করার জন্য লোক আছে। তুমি নিজেকে কখন একা ফিল করবে না, আমরা ধরে এনে একা ছেড়ে দিব, এই ধরনের কোনো স্ট্র্যাটেজি আমাদের এখানে নাই। প্লাস আমরা যখন কোনো এটা গেল বিজনেসের পার্সপেক্টিভে, আমরা যখন অপারেশনে বলি, সো আমরা কিন্তু নতুন ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে বলে দিয়েছি সবাইকে যে ভাই, আমার একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম থাকতে হবে। আমি সব কিছু ওয়েট স্কেল থেকে শুরু করে একটা অপারেটর কতটুকু প্রোডাকশন দিলাম একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে দেখতে চাই। তখন যখন ওই সিইও বলতেছে ভাই আমি তো এভাবে করি নাই, আমি কীভাবে করবো? ওকে, কাম টু মি, আমার কাছে আসো, উই হ্যাভ সেপারেট টিম। যে এই যে দেখো, আমরা আমাদের সিমেন্টে 40% ম্যান পাওয়ার অপটিমাইজ করেছি এবং 20% ইফিসিয়েন্সি বাড়িয়েছি ফর ইউজিং দিস সেন্ট্রাল কন্ট্রোল রুম। কিভাবে? এই যে একটা বড় রুম, ওইখানে আপনি গেলে দেখবেন, আমি আপনাকে ইনভাইট করতেছি যে দাবায় খেলার জায়গা আছে আমার সেন্ট্রাল কন্ট্রোল রুমে। সো আপনি দেখতে পাচ্ছেন গাড়ি কোন দিক দিয়ে ঢুকতেছে, কোন দিক দিয়ে বেরোচ্ছে, কোন মিনিটে কতটুকু প্রোডাকশন হচ্ছে। এবং স্কাডা একটা সিস্টেম আছে, এই স্কাডা সিস্টেমে আপনার ম্যাটেরিয়াল মুভমেন্ট থেকে শুরু করে সব কিছু দেখা যায়। এবং বিভিন্ন সাপ্লায়াররা স্কাডা বানাই দেয়, বাট আমাদের নিজস্ব টিম আছে যারা স্কাডা বানাইতে পারে। ইভেন যেসব জায়গা থেকে আউটপুট আসতেছে মেশিনের, সেখানে আমাদের সেন্সর লাগানো আছে এবং কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে আমার মোবাইলে চলে আসতেছে। আপনি যদি দেখতে চান আমি আপনাকে দেখাইতে পারি যে একটু আগেও কতটুকু প্রোডাকশন হয়েছে। ওকে ওকে। সো এই যে সেন্ট্রাল কন্ট্রোল রুমের যে একটা বেনিফিট, এই বেনিফিটটা আমরা নিচ্ছি এবং ওনাদেরকে যখন বোঝাচ্ছি, ওনাদেরকে যখন রিসোর্সও দিচ্ছি, দে ফিল ভেরি কমফোর্টেবল। সে রাতের বেলা মন চাইলো, একটা সময় কি হয়েছে, ঘুম থেকে উঠছে, যার এই ফ্যাক্টরির কি অবস্থা, সে মোবাইল দেখলো, পেয়ে গেল। এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, কোয়াইট ইন্টারেস্টিং। বিকজ আরেকটা ব্যাপার আমি একটু হাইলাইট করতে চাই যে আমরা তো আসলে বিজনেস এক্সিলেন্সের কথা বললাম। আমি যদি বলি যে ব্যবসার উন্নয়নের ক্ষেত্রে, আপনি ধরেন ব্যবসার ভেতরের গল্প বলছেন, কিন্তু ব্যবসার বাইরের আউটওয়ার্ড যে উন্নয়ন হওয়া উচিত, ডেভেলপমেন্ট হওয়া উচিত, সেই ক্ষেত্রে আপনার চোখে আসলে কোন জিনিসগুলোকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়? প্র্যাকটিক্যালি স্পিকিং কতগুলো পিলার্স থাকতে পারে রিলেটেড টু ডেভেলপমেন্ট? অবভিয়াসলি আসলে বাংলাদেশে মানুষজন চিন্তা করে, আমি যেটা দেখে এসেছি, যে আমি বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হইলাম, আমার অনেক বেশি ব্র্যান্ডিং হয়ে গেল। হ্যাঁ রাইট। আমি চিন্তা করলাম যে আমি ওইখানে 5টা গাছ লাগাইলাম, সবুজায়ন করলাম, অনেক বেশি ব্র্যান্ডিং হয়ে গেল। এক্স্যাক্টলি। বাট আমাদের থট হচ্ছে, আমি কিছুদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেলিব্রিটি ক্রিকেট লিগের, তো ওইখানে আমি বলেছি যে আপনি যে সমাজের পাশে থাকেন, বন্যা হয়েছে, কেউ কিন্তু আকিজ রিসোর্সকে বলে না একটা স্পিডবোট কিনে পাঠাই দাও। আকিজ রিসোর্স পাঠাই দিছে এবং সেটা নিয়ে কোনো পত্রিকায় বলেও নাই। সো সেক্ষেত্রে আপনার দরকার ইন্ড কাস্টমার, যে বলবে যে এই কোম্পানিটা আমার কাছে ছিল, আকিজ সিমেন্ট আমার পাশে আসছে, আকিজ ইস্পাত আমার কাছে আসছে, আকিজ ফিড আমার কাছে আসছে। আমি যখন মানুষের কাছে যাব, আমি ঈদের সময় আমরা গরিবদেরকে অনেক কিছু দিই, সেখানে আমরা নর্মাল কি করি, আমাদের মার্কেটিং টিম কি করেছে, একটা ব্যাগ বানিয়েছে, সেখানে লিখে দিয়েছে আকিজ রিসোর্সের কি কি জিনিসপত্র আছে। তো সে যখন গিফট পাইছে, সে কিন্তু দেখছে যে না, এখানে কি কি আছে। এরকম আমাদের কিছু স্ট্র্যাটেজি, এবং আমরা আমাদের ব্র্যান্ড এবং মার্কেটিংকে খুব বেশি ফোকাস করি যে ভাই, এমন মার্কেটিং করতে হবে যে তুমি মানুষের মনে জায়গা করে নাও, মানুষকে দেখানোর জন্য কিছু না। সো তুমি ক্রিকেটে স্পন্সর করবো না আমি সেটা বলতেছি না, বা সেটা না করে তুমি যদি যার হার্টের রিং পরাইতে হচ্ছে কার্ডিয়াক হসপিটালে, সেখানেও আমরা কিন্তু 29টা রিং দিয়েছি কিছুদিন আগে।
তো সেটা কিন্তু ওই ভদ্রলোক জানতেছে আকিজ এটা দিয়েছে। যার হার্টের ভিতর আকিজের রিং আছে সে সারা জীবন কৃতজ্ঞ এবং তার ফ্যামিলি কৃতজ্ঞ, ওই গরিব মানুষটা ভাই। সো ব্র্যান্ডিংয়ের অনেক ধরনের ওয়ে আছে, জন্য আমাদের মার্কেটিং টিম এবং আমাদের যারা বোর্ড আছে আমরা একটু ডিফারেন্সিয়েট মার্কেটিং করতে চাই। না না, ইট ইজ ভেরি গুড, ভেরি গুড। আসলে যা ব্যবসা করলাম, ব্যবসা আসলে সমাজের কল্যাণে কত ডাইরেক্ট ইনভলভমেন্ট হতে পারে সেটাই আসলে উদ্দেশ্য হওয়া উচিত। আর একটু ভিন্নতর প্রসঙ্গে যাই, আমরা এতক্ষণ ধরে ব্যবসা প্রসঙ্গে কথা বলছিলাম। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ব্যাপারে আপনি আসলে ডাইহার্ড এবং অনেক রকমের দায়িত্বেও আছেন। সো এই অটোমেশন করতে গিয়ে আসলে আপনি আপনার ওভারঅল এক্সপেরিয়েন্সগুলো আমাদের সাথে একটু শেয়ার করেন এবং কিছু ক্ষেত্রে এটার প্রভাব কিভাবে বিজনেসকে সামগ্রিকভাবে হেল্প করছে সেগুলো যদি আমাদেরকে একটু জানান। আসলে অটোমেশন বলতে মানুষের মাথায় একটা জিনিস আসে যে আমি হঠাৎ করে সব কিছু নাই করে ফেলবো, যে আমার এখানে কোনো লোক থাকবে না, আমি ঢুকে দেখবো কেউ নাই, মেশিন অটো চলতেছে। ইটস নট অটোমেশন। অটোমেশন বলতে আমরা যেটা বোঝাই, আপনি যখন কাজ করেন, আমরা আমাদের 1000+ এমপ্লয়িকে লিন সিক্স সিগমার গ্রিন বেল্টে ট্রেনিং করিয়েছি, 1000+ ম্যানেজমেন্ট এমপ্লয়িকে। সেখানে আমরা শিখিয়েছি যে তোমার কাজের মধ্যে কিছু নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি আছে, কিছু ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি আছে, কিছু নেসেসারি বাট নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি আছে। তুমি তোমার নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটিটাকে কমাও। সেই ক্ষেত্রে এই নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটিটাকে কমানোর জন্য আমরা কি করতেছি যে স্যার এই জিনিসটা আমি কমাইতে পারতেছি না, উই হায়ার মোর দেন 25+ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স ইন অল অফ আওয়ার প্ল্যান্টস, এবং প্রতিটা এক্সপার্ট ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসছি। তারা তাদেরকে হেল্প করতেছে। নন প্রোডাক্টিভ টাইমগুলো, যখনই আপনার নন প্রোডাক্টিভ টাইম কমতেছে, প্রোডাক্টিভ টাইম বেড়ে যাচ্ছে, আমার এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। আর অটোমেশনের ক্ষেত্রে এখন ওয়ার্ল্ড খুবই মডার্নাইজ হয়ে গেছে, যেমন হচ্ছে অটোমেটিক ভাইব্রেশন অ্যানালাইজার, এরপর হচ্ছে আপনার এক্স-রে সিস্টেম। এই সিস্টেমগুলো হয় কি, আমরা স্পেশালি বিভিন্ন কান্ট্রি ভিজিট করি এবং আমাদের যে অটোমেশন টিম আছে ওরা এগুলো তো সবসময় সার্চিংয়ে থাকে। যে দেখে গেছে যে আমাদের এরকম একটা টুল বক্স ছিল যেটাতে আপনার নাট ইউজ করে অলওয়েজ খুলতে হতো, তো আমরা অটোমেটিকলি নাট রিমুভার একটা কিনে দিয়েছি। ওয়াও। তো সেক্ষেত্রে ওইটা যেটা খুলতে আপনার আধা ঘন্টা সময় লাগে অল দো অনেকগুলো নাটস, সেটা হয়তো বা সে 20 মিনিটে খুলে ফেলতেছে। ইটস অ্যান অটোমেশন। সো অটোমেশন মানেই যে আপনার 5টা রোবট লাগাইতে হবে অথবা মানুষকে বাদ দিয়ে দিতে হবে, ব্যাপারটা ওরকম না। আপনি যখন ইফিসিয়েন্সি ইমপ্রুভ করবেন, অটোমেটিকলি আপনি ইন্ডাস্ট্রিয়াল 4.0 দিকে চলে যেতে পারবেন। আসলে ম্যানুফ্যাকচারিং এবং অপারেশনকে যে ধরনের ট্রান্সফরমেশনের দিকে আকিজ রিসোর্স শুধু অটোমেশন না, তার এক্সিস্টিং ম্যানপাওয়ারগুলোকে স্কিল ম্যানপাওয়ারে কনভার্ট করানোর জন্য যে এফর্ট দিচ্ছে সেটা ফেনোমেনাল। আসলে এই ট্রান্সফরমেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ট্রান্সফরমেশনটা শুধু আকিজ রিসোর্সের জন্য না, টোটাল ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড সেটিংয়ের জন্য। আই এম শিওর আপনি অনেক বেশি এই প্রসঙ্গে এগ্রি করবেন, তাই না? এগ্রি আপনার সাথে টোটালি। সো ম্যানুফ্যাকচারিং সেটআপগুলোকে যদি আমরা অনেক বেশি ট্রান্সফরমেশন টুয়ার্ডস ফিউচার, লাইক 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে খাপ খাইয়ে ডেভেলপ করার দিকে যেতে চাই, তাহলে আপনার কি মনে হয় যে এই স্কিল রিসোর্সগুলো ইন ফিউচার আপনারা তাদেরকে কি ধরনের প্রসপেক্টিভ ফিউচার দিচ্ছেন? স্কিলড যারা, অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছু সিস্টেম আছে। সিস্টেম বলতে কি, আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদেরকে রিক্রুট করেছি, এখানে আমরা আলাদা একটা টিম করেছি, অপারেশন এক্সিলেন্স। আমি ডেপুটি চিফ অপারেটিং অফিসার, এই দায়িত্ব পাওয়ার আগে আমি ওই টিমটা লিড ছিলাম। তো ওইখানে আপনি দেখেন সাধারণত কি মনে হয় যে সিমেন্ট, ইস্পাত, রেডিমিক্স এই টাইপের ফ্যাক্টরিগুলোতে ইঞ্জিনিয়াররা কাজ করে, ওদের অনেক বেশি মেধা থাকে, ওরা অনেক ডেভেলপ করতে পারে। বাট আমরা এই যে ডেইলি ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা একটা সিস্টেম নিয়েছি যেটাকে আমরা ডিএমএস বলি। তো আমরা সবাইকে যখন ট্রেনিং করালাম, কাইজেন আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করি। কাইজেন মানে আমরা মানুষকে অনেক কিছু বুঝি যে তোমার মাথায় যে বুদ্ধি আছে ওই আইডিয়াটা তুমি আমাকে দিবা। তারা যখন আইডিয়া দিচ্ছে, এই আইডিয়াটা নিয়ে একটা টিম কাজ করে। কারণ আজকে আমরা যদি যে কোনো একটা ব্র্যান্ডের কথা বলি, বাংলাদেশে আমাদের সাথে কম্পিট করতেছে, ওইখানে একটা ছেলে কাজ করে আসছে। ওয়াইসা যখন দেখে এখানে একটা কালচার আছে, আইডিয়া দিলে যার আইডিয়া সবচেয়ে ভালো 3 মাস পর তাকে পুরস্কৃত করতেছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমরা পুরস্কার দিচ্ছি 3 মাস পরে, এবং এটা ফুল গ্রুপে। আমাদের প্রতিটা বিজনেস ইউনিট আলাদা আলাদাভাবে হচ্ছে। ইভেন দো আমরা যদি ঘাটগুলো চিন্তা করি, যেহেতু আমরা গভর্নমেন্টের সাথে কিছু বিজনেস করি, ফার্টিলাইজার নিয়ে আসি আমরা, তো ওই ঘাটগুলোতে যে আমাদের প্যাকার মেশিন আছে, ওইখানেও কিন্তু আমাদের এই টিমটা কাজ করে সেন্ট্রালাইজ। তো কাজ করে ওরা, ওইখানের এক ছেলে মনে আছে নোয়াপাড়াতে আমাদের যে এরিয়াটা, ও বলেছিল স্যার আমি তো আগের ফ্যাক্টরিতে দেখেছি যে এইখানের যে সুইংয়ে আমার 2জন লোক দাঁড়ায় থাকে, ওরা একটা মেশিন নিয়ে আসছে, লোক দাঁড়াইতে হয় না, অটোমেটিকলি এটা হয়ে যাচ্ছে। তো ওই আইডিয়াটা যখন আমার মানে ইন্ডাস্ট্রিয়ালের কাছে আসলো, তো সে ওই মেশিনের মডেলটা দেখে ওই বিজনেস ইউনিট হেডকে বললো যে স্যার এই সুইং মেশিনটা বদলায় ওই মেশিনটা এনে দেন। এখন আপনি বলতে পারেন ভাই আপনি এতগুলো বিজনেস দেখেন, এগুলো আপনি কীভাবে জানতেছেন? আমাদের প্রতি মাসে একটা নিউজ লেটার পাবলিশ হয় শুধুমাত্র এই ডেভেলপমেন্টগুলো নিয়ে।
যে কোন এসবিইউ কতটুকু ডেভেলপ করছে, কি কি নতুন নতুন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ আসছে, এবং সেগুলো আমরা দেখতে পারি। এবং আমাদের প্রতি মাসে একটা অপারেশনাল মিটিং হয়, সেখানে প্রোডাকশন, কোয়ালিটি, মেনটেন্যান্স, সেলস এগুলোর পাশাপাশি 3-4টা স্লাইড থাকে যে এই মাসে কার আইডিয়া বেস্ট হয়েছে, এবং তাকে কিন্তু ওই বিজনেস ইউনিটের সিইও নিজে রিকগনাইজ করে। এবং আমরা যারা সেন্ট্রাল দেখি, আমরাও কিন্তু মিটিংগুলোতে থাকি। তো সেক্ষেত্রে এই যে একটা ইকোসিস্টেম তৈরি করছে আমাদের এখানে, যাতে মানুষজন উইলিংলি আসে। এখন একটা অপারেটরের কাছে 5,000 টাকা অনেক কিছু, সে বেতনই পায় 12,000 টাকা। সে যখন চিন্তা করে আমি যদি ফার্স্ট হই, প্রথম পুরস্কার 5,000, ওকে, উইথ আমার যেই ফ্যাশপ আছে ওইখান থেকে আমি একটা ভালো মাপের জিনিস পাবো, তার মানে ও কিন্তু ওই মাসে ওর বাসার বাজার হয়ে গেল। সো এই আইডিয়া থেকে ওরা বেশি আইডিয়া দিচ্ছে। আর আমরা কি করেছি যে ডিপার্টমেন্ট হেড তোমরা যারা আছো, তোমাদের আইডিয়ার লেভেল আলাদা, ওদের সাথে তোমাদের কম্পিট হবে না। হ্যাঁ, সুপার So, সুপার। এইভাবে আমরা একটা কালচার তৈরি করেছি আর কি। সো আসলে ডেলিভারিগুলো ফ্রম দ্য রুট লেভেল টু একটা সার্টেন স্তরের এমপ্লয়ীদের কাছ থেকে অটোমেটিক্যালি এক্সট্রাকশন হচ্ছে, এবং আসলে সবাই এই এনভায়রনমেন্টটাতে অনেক ওপেন, তারা অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারছে। কিন্তু এগুলো তো আসলে ভালো লাগার গল্প শুনলাম, যে জায়গাগুলোতে মানুষ জানতে চায়, মানুষের মনের ভিতরে নিশ্চয়ই অনেক অনুসন্ধিৎসা কাজ করে, যে আপনারা যেভাবে ডেভেলপমেন্টটা অটোমেশনের দিকে নিয়ে যাচ্ছেন, গ্র্যাজুয়ালি প্রতিদিনই নতুন নতুন কিছু অ্যাড করছেন, কিন্তু এই অ্যাড করার পথে নিশ্চয়ই অনেক ডিফিকাল্ট পিরিয়ড পার হতে হয়েছে, অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আই এম শিওর এখনো হচ্ছে, সামনেও হবে। আজকের পর্ব আমাদের এখানেই শেষ হচ্ছে, আসলে শেষ হচ্ছে না, এই পর্বের বাকি অংশ দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন। সো ওই ইন্টারেস্টিং অংশগুলো দ্বিতীয় পর্বে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অত্যন্ত ইন্টারেস্টিং এই ধরনের ইনফরমেশন সকলের মাঝে ছড়িয়ে দিতে রিকোয়েস্ট করব, এই চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করবেন।